আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এত মাস ধরে তিনি বুঝিয়ে আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার, আইন, আদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনূস সরকারের সঙ্গে। কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে, মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে। তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনাপ্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে, না সেনাপ্রধান ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান, ইন্টিগ্রিটি রক্ষা করা। কাজেই বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে, শীর্ষ কর্মকর্তার সঙ্গে, তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং একরকমের তাদের ক্ষোভ জানাচ্ছেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘুম সত্যি হারাম হয়ে গেছে। তার ঘনিষ্ঠ জনেরা বলছেন প্রায় সপ্তাহ দুয়েক ধরে ঘুমাতে পারছেন না ওয়াকারুজ্জামান। কারণ একদিকে তিনি যেমন এই আশঙ্কাটাই করছিলেন যে সত্যি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নামে মামলা দিয়ে দেয়, তার কি প্রতিক্রিয়া তার বাহিনীর মধ্যে হতে পারে। অন্যদিকে এই অস্থিরতা তাকে তার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে এই সময়টায় শঙ্কিত করে তুলেছে ভীষণভাবে। এই অবস্থায় ওয়াকারুজ্জামান নিজের অস্থিরতা যেমন সামাল দিতে পারছেন না বাহিনীর ভেতরের অস্থিরতাও। বাহিনীর ভেতরে এমনকি শীর্ষ কর্মকর্তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পর থেকে। সেনাবাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল, সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার দুজন শীর্ষ কর্মকর্তা যোগ দেন নাই। কারণ জেনারেলেরা, মানে শীর্ষ জেনারেলেরা 56 জন জেনারেলি অস্থির এবং তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেমন একত্রেও বৈঠক করেছেন সারা দিন বৃহস্পতিবার জুড়ে এবং ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত, সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে। কিন্তু এই অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে? দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের গুম, নির্যাতন, জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া, মানে আয়নাঘর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ, যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা, 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা। ওয়াকারুজ্জামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি বরাবরে, তেমনি তিনি আইনি ফাঁক ফোকর খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনাবাহিনীর আওতায়, মানে সেনা আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা। মনে করে দেখুন, আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত। প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে, যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে, যেটা নিয়ে যেই ভিজুয়ালটা, যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে, যেই কথা সুস্পষ্টভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে, বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে। এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসাবে সম্ভব হবে না এবং তিনি সেনাপ্রধান হিসেবে মানতেই পারছেন না। তো তখন তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে, এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান কোর্টে মামলা হয়ে যাওয়ার পর সেনাপ্রধান চাইলে আইন অনুযায়ী এই আবেদন করতে পারেন সিভিলিয়ান কোর্টে এবং সিভিলিয়ান কোর্ট হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্য ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি ভীষণ আটঘাট ভেদে নেমেছেন। এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার, কারণ তাজুল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই
আন্দোলনের একটা মূল আদর্শিক জায়গা হচ্ছে যে কেউ এই আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না এবং এমনকি কোনো বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না। কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র 2 দিন আগে, একটা প্রজ্ঞাপন দিয়ে, যেখানে তিনি বলে দিয়েছেন, যেই মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ফেলবে, সেই ব্যক্তি আরো যা যা করতে পারবে না, তার মধ্যে আরেকটি হচ্ছে সেই ব্যক্তি প্রজাতন্ত্রের আর কোনো কর্মচারী পদে থাকতে পারবে না। তার মানে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিন, যে 14 জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধেও এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ গ্রহণ করা মাত্র তাদের কিন্তু চাকরি চলে গেছে। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে এখন সিভিলিয়ান কোর্টের কাছে গিয়ে বলবেন যে এই সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর আওতাধীনে বিচারের ব্যবস্থা করা হোক, তার আর কোনো সুযোগ থাকছে না। সমস্যা শুধু সেটাই নয়, সেনাবাহিনীর ভেতরে এই আতঙ্ক এখন পরিষ্কার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই খবর এখন আসছে সেনাবাহিনীর ভেতরে যে আয়নাঘর কাণ্ডে 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বটে, কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে জড়িত সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা আসছে এবং এই কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগও প্রস্তুত, চার্জশিট প্রস্তুত, এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কাজেই শুধু যে 56 জন জেনারেল মানে সেনা কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তারা ভীষণভাবে ক্ষুব্ধ, একরকমের আতঙ্কিত, তাই শুধু নয়, সেনাবাহিনীর ভেতরের মাঝ থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত মানে মিড লেভেল থেকে লোয়েস্ট র্যাঙ্কের অফিসাররা পর্যন্ত, তারা পর্যন্ত এখন একটা অ্যাকশনের অপেক্ষা করছেন তাদের সেনা কর্মকর্তাদের কাছ থেকে। এদের একটা বিরাট অংশ জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে, কিন্তু এরা সকলেই মনে করছেন যে তাদের অনেকেই তো ডিউটিতে ছিলেন। মানে যেই 3 তারিখ আগস্টের 3 তারিখ দরবারে দাঁড়িয়ে যে তরুণ কর্মকর্তারা বলেছেন যে আমরা আর গুলি চালাবো না, যেই তরুণ কর্মকর্তারা দাঁড়িয়ে বলেছেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়েছে, কিন্তু আরেক কর্মকর্তা যে তখন কেঁদেছেন এবং বলেছেন যে তিনি জবাব দিতে পারছেন না যে কেন সেনাবাহিনী গুলি চালাচ্ছে এবং সেসব ভিডিও ছড়িয়ে পড়ছে, এখন এই সেনা কর্মকর্তারা জানেন যে তাদের সবাইকেও মানে যারা ঠেকিয়েছেন বাহিনীর সক্রিয় ভূমিকা আগস্টের শুরু থেকে 5 তারিখ পর্যন্ত এবং 5 তারিখে যারা মার্চ টু ঢাকা কর্মসূচি সফলে সরাসরি ভূমিকা রেখেছেন, সেই সেনাবাহিনীর কর্মকর্তারা এখন বুঝতে পারছেন তাদেরকে কেউ রক্ষা করবে না এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ তাদের মূল আদর্শিক জায়গাটা হচ্ছে যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল আদর্শিক জায়গায় হচ্ছে যে কোনো বাহিনীকে মানে এমন আইনি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যার ফলে তারা ভাববেন যে তারা সকল আইন আর বিচারের ঊর্ধ্বে। সেনাবাহিনীর ভেতরে সে কারণে শুধু ওয়াকারুজ্জামান নন, আসলে ঘুম নষ্ট হয়েছে, ঘুম হারাম হয়েছে সকল স্তরের কর্মকর্তাদের। কারণ দেখেন, ডিজিএফআই এর কথাই যদি বলি, ডিজিএফআই এর যে 5 সেনা কর্মকর্তার 5 সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা হলো সেনা গোয়েন্দা সংস্থার, এই 5 জনই কিন্তু এরই মধ্যে সেফ এক্সিট পেয়েছেন, মানে তারা কেউ আর দেশে নাই এবং তাদের মধ্যে 2 জনকে তো শামস তাবরেজ চৌধুরী এবং হামিদুল হক, এই 2 জনকে যেমন আগস্টের পরেও কিন্তু আলাদা পোস্টিংও দেওয়া হয়েছিল এবং দিয়ে ভাবা হয়েছিল যে তারা যেহেতু ভীষণভাবে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে ছিলেন, এই হামিদুল হকের সাথে যেহেতু জামায়াতে ইসলামীর সরাসরি রাজনৈতিক সংযোগ ছিল, যেটা তখন বাংলাদেশের পত্রপত্রিকায় এখনো রিপোর্টেড হয়েছে যে তিনি তার সঙ্গে এই রাজনৈতিক শক্তির সরাসরি মানে একটা সংযোগ ছিল জুলাই আগস্ট আন্দোলনের পক্ষ শক্তি হিসেবে যে রাজনৈতিক শক্তি পরিচিত, এবং
তারা সরাসরি ভেবেছিলেন এবং অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও যাদেরকে একরকমের এই সরকারের অংশ বলেই ভাবা হচ্ছিল, যেমন ওয়াকারুজ্জামান গড়ে দিয়েছিলেন, হামিদুল হক শামস তাবরেজও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন, তারাও কিন্তু টিকতে পারেন নাই, কিন্তু এদের প্রত্যেককে সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন যখন জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা ডিউটি করেছিলেন সেই কর্মকর্তাদেরকে বা যারা যেই সৈনিকেরা মাঠে ছিলেন তাদেরকে একে একে চিহ্নিত করে মামলা দেওয়া হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং তারা যখন সাথে সাথে চাকরি হারাবেন, মানে নিজেদের আত্মপক্ষ সমর্থনের আগেই চাকরি হারাবেন, সামরিক বাহিনীর আশ্রয় হারাবেন, এই সম্মান মর্যাদা এবং সকল রকম বেনিফিট হারাবেন, তারা সহ তাদের পরিবার, মানে সামরিক বাহিনীর ভেতরের সুরক্ষা হারাবেন, তখন তাদের ভেতরে ভীষণ অস্থিরতা দেখা দিয়েছে এবং এই বাহিনী এভাবে টিকিয়ে রাখা যাবে বলে মনে করছেন না সেনাবাহিনীর একেবারে মিড লেভেল থেকে লোয়েস্ট লেভেলের র্যাঙ্কের বিভিন্ন কর্মকর্তারা তো বটেই, শীর্ষ জেনারেলেরাও। কাজেই নানা রকম বৈঠক চলছে আর ওয়াকারুজ্জামানের সরাসরি প্রাণের ভয় হচ্ছে। দেখেন 6 মাসের বেশি সময় ধরে সেনাপ্রধানের প্রাণের ঝুঁকি, মানে ফিজিক্যাল হার্ম ঠেকাতে, তার যে কোনো শারীরিক ঝুঁকি এড়াতে তার জন্য বিশেষভাবে কিন্তু প্যারা কমান্ডো বাহিনী, মানে সেনাবাহিনীর সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী মোতায়েন রয়েছে তার নিরাপত্তা দেখতে। কিন্তু সেনাপ্রধান ওয়াকার একরকমের অবিশ্বাসের মধ্যে পড়ে গেছেন এই ক্যান্টনমেন্টের ভেতরেই, কারণ ক্যান্টনমেন্টের ভেতরে মানে তরুণ কর্মকর্তাদের একটা বিরাট অংশ এখন মনে করছেন যে সেনাপ্রধান ওয়াকার আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নন, তিনি সেনাবাহিনীর মর্যাদা রক্ষায়ও সক্ষম নন। এত মাস ধরে তিনি বুঝিয়ে আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার, আইন, আদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনূস সরকারের সঙ্গে। কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে, মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে, তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনাপ্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে, না সেনাপ্রধান ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান ইন্টিগ্রিটি রক্ষা করা। কাজেই বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে, শীর্ষ কর্মকর্তার সঙ্গে, তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এক রকমের তাদের ক্ষোভ জানাচ্ছেন এবং ক্ষোভ সামাল দিতে না পারলে একজন কমান্ডিং অফিসারের পক্ষেও কিন্তু তাদের মানে কমান্ড ধরে রাখা সম্ভব হবে না। এই নাটকটা, এই চাপটা, মানসিক চাপটা এখন সেনাবাহিনীর সকল শীর্ষ কর্মকর্তাকে একরকমের বহন করতে হচ্ছে। ওইদিকে ওয়াকারুজ্জামানের সমস্যা হয়েছে, তিনি 9th ডিভিশনে মঈন খানের থাকাটা তিনি আরো বর্ধিত করতে চেয়েছিলেন, কিন্তু আগস্ট পার করে ফেলার পরে ইউনূস প্রমোশন বোর্ডের কোনো কাগজপত্রই না দেখার ফলে ডক্টর ইউনূসের সঙ্গে তিনি সেপ্টেম্বরের শুরুতে যখন সাক্ষাৎ পেয়েছেন ততদিনে 9th ডিভিশনের জিওসি মঈন খানের চাকরি থেকে অবসরে যাওয়ার সময় হয়ে গেছে। তখন তিনি নিয়ে এসেছেন বগুড়া থেকে আসাদুল হককে 9th ডিভিশন, মানে 9th ডিভিশন খুব গুরুত্বপূর্ণ সাভারে, এবং সেটা রাজধানী ঢাকা সহ এই যে সব স্পর্শকাতর জায়গা, ঢাকা ক্যান্টনমেন্ট, সরকার প্রধানের বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন সহ এই আশুলিয়া সাভার পুরো এলাকাটা এরা কিন্তু রক্ষা করে এবং এদেরকে এই জন্য ওল্ড রিলায়েবলস বলা হয় সেনাবাহিনীর ভেতরে। তো সেই 9th ডিভিশন এখন এমন একজনের কমান্ডে যে আসাদুল হকের মনোভাব বুঝবার মতো ঘনিষ্ঠতা আসাদুল হকের সঙ্গে নাই ওয়াকারুজ্জামানের। কাজেই ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরেও তাকে শেষ পর্যন্ত রক্ষা করা হবে কিনা তা নিয়ে এক রকমের শঙ্কার ভেতরে আছেন। ওয়াকারুজ্জামান জানেন সেই মে মাস থেকে নিরাপত্তা উপদেষ্টা খলিল এবং ডক্টর ইউনূস তারা দুজনেই ভীষণভাবে চাইছেন যে প্রধান উপদেষ্টার দপ্তরে সশস্ত্র বাহিনীর যে প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান তাকে সেনাপ্রধান বানিয়ে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে, এবং তাদের লক্ষ্য এবং তাদের পেছনে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমি, বিএনপি জামাত জোট সরকারের আমলের ডিজিএফআই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং আওয়ামী লীগ সরকারের সময়কার সেনাপ্রধান 2013-14 সময়কার সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার সরাসরি সমর্থন আছে যে এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে যেন কামরুল হাসানকে বসিয়ে দেওয়া হয়।
অন্যদিকে সিজিএস, এই যে চিফ অফ জেনারেল স্টাফ, মানে সশস্ত্র বাহিনীতে সেনা প্রধানের পরের যে পজিশনটা যার মনে করা হয়, সেই পদে আছেন হচ্ছে মিজানুর শামীম, এবং মিজানুর শামীম ছিলেন শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনীর। কাজেই শেখ হাসিনার এই ঘনিষ্ঠ সিজিএস কেও সরিয়ে দিতে চায় ইউনূস সরকার। তাদের কাছে এই বিষয়ে তাদের পছন্দ হচ্ছে। আগস্টে এসেই তারা ডিজিএফআই প্রধান বানিয়েছিলেন যাকে, সেই ফাইজুর রহমানকে, যেই ফাইজুর রহমানকে পরে তারা এক ধাপ মানে পদোন্নতি দিয়ে এখন কোয়ার্টার মাস্টার জেনারেল বানিয়েছেন। কাজে তাদের আগ্রহ ওয়াকারুজ্জামানকে সরিয়ে কামরুল হাসানকে বসানো এবং সিজিএস পদে মিজানুর শামীমকে সরিয়ে বসানো, তাদের ঘনিষ্ঠ, তাদের বিশ্বস্ত ফাইজুর রহমানকে বসানোর। এই আগ্রহগুলো জানেন ওয়াকারুজ্জামান বুঝতে পারছেন হয় তিনি থাকবেন, না হলে ইউনূস থাকবেন। আবার সেনাবাহিনীর ভেতরে যেই তরুণ কর্মকর্তারা ক্ষেপে বুঝেছেন এবং যে শীর্ষ কর্মকর্তারাও বুঝছেন ওয়াকার দিয়ে কিছু হবে না, তাদের একটা দল চেষ্টা করছেন অন্য কাউকে সামনে নিয়ে, সেনাবাহিনীর ভেতরেই অন্য কাউকে সামনে নিয়ে সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিতে। সেটা অনেক ক্ষেত্রেই অনেকেই বলছেন এমনকি হতে পারেন বর্তমান সিজিএস মিজানুর শামীমও, মানে যিনি শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। এই পুরো মানে কি থেকে কি হবে, এই আলাপগুলো সেনাবাহিনীর ভেতরে ভীষণভাবে জেঁকে বসেছে এবং এই পুরো আলাপচারিতায় এটা স্পষ্ট যে সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তারা একটা রক্তক্ষয়ের আশঙ্কার মধ্যে একটা দমবন্ধ পরিবেশে আছেন। কারণ তারা মনে করছেন না যে দলে দলে সেনা কর্মকর্তারা প্রিজন ভ্যানে চড়ে সিভিলিয়ান আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। এই উদ্যোগটা কোন রকম সেনাবাহিনীর ভেতরের বাধা বা পরিবর্তন ছাড়া সত্যি সফল করে ফেলতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিংবা ইউনূস সরকার। কাজেই রক্তক্ষয়ের আশঙ্কা ভীষণভাবে জেঁকে বসেছে সেনাবাহিনীর ভেতরে, সেটাই অস্থিরতার বড় কারণ। তবে একটা পক্ষ মনে করছেন ওয়াকারুজ্জামান সিদ্ধান্তহীনতার জন্য যেমন সমালোচিত হচ্ছেন, তাকে যদি একটা মাথা ঠান্ডা ব্যক্তি হিসেবে বর্ণনা করা যায় তাহলে হয়তো তিনি এর মধ্যে কোনো না কোনো আপোষ রফার ব্যবস্থা ঠিক বের করে আনবেন। কিন্তু সেনাবাহিনীর তরুণ কর্মকর্তারা থেকে শীর্ষ জেনারেলেরা কেউ সত্যিকার অর্থে সেনা আইনের বাইরে সিভিলিয়ান আদালতে এই এত সংখ্যক, মানে 150 জনের তালিকা নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রস্তুত আছে, 150 জন সেনা কর্মকর্তার, কর্মরত সেনা কর্মকর্তার বিচার হচ্ছে, এটা দেখতে কেউ প্রস্তুত নন।